হ্যাঁ, প্রথম 6 মাস ক্ষমতা দখলের দখল তো না, ক্ষমতা গ্রহণের পরপর আমি বলছিলাম যে 6 মাস আমরা একটা হানিমুন পিরিয়ড দিব। হানিমুন পিরিয়ডটা কি? হানিমুন পিরিয়ডটা হচ্ছে যে কোনো ভেঞ্চার, এটা বিয়ে হইতে পারে, যে অন্য কিছু হইতে পারে, যে কোনো ভেঞ্চারে যতক্ষণ না পর্যন্ত আপনার ক্রিটিক্যাল ভিউজ না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় যে হানিমুন পিরিয়ড। দেখেন, প্রথমে একটু বলি যে আমাদের প্রাইম মিনিস্টার না, প্রাইম মিনিস্টার শুধু না, তার ফ্যামিলিটা একটা প্লেজেন্ট ফ্যামিলি হিসাবে আমাদের কাছে প্রতিহত হয়েছে। বিশেষ করে প্রাইম মিনিস্টারের যে আপনার কালচার, প্রিমিয়ারশিপের যে নিউ কালচার উনি ডেভেলপ করছেন, এটা খুবই প্লেজেন্ট। তার মেয়ে জাইমা, শি ইজ এ প্লেজেন্ট লেডি, তার ওয়াইফও প্লেজেন্ট লেডি, সবটা মিলে আমার আই রিমেম্বার প্রেসিডেন্ট রেগান এবং তার ওয়াইফ ন্যান্সি রিগান এবং তার মেয়ে, তারা একটা লাভেবল ফ্যামিলি হিসেবে ছিল, সেরকম একটা লাভেবল ফ্যামিলি। বাট দ্য পয়েন্ট ইজ যে টু বি ট্রাস্টেড ইজ মোর মানে কমপ্লিমেন্ট দ্যান টু বি লাভড। কেউ আমাকে ভালোবাসলো, এইটার চেয়ে কেউ আমাকে বিশ্বাস করছে, এইটা বড় কমপ্লিমেন্ট। ভালোবাসাটা কিন্তু কমপ্লিমেন্ট তেমন না। তা আমরা তাদেরকে ভালোবাসতেছি অ্যাজ এ প্লেজেন্ট ফ্যামিলি, বাট ইট ইজ নট এনাফ। মানে দিস ফ্যামিলি শুড বি ট্রাস্টেড। সেদিক থেকে ট্রাস্ট কতটুকু আছে সেটা আমরা একটু বলি। এই যে আপনি ইন্ট্রোডাক্টরিতে বললেন যে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, ঠিক আছে, তো ধ্বংসস্তূপ তো বটেই। এইটা আপনার নট অনলি আপনার কি বলে যে হাসিনা রেজিম, এর পরের যে ইউনুস রেজিম আরও বেশি করে ক্ষতি করছে আমি মনে করি, আমার এটা পার্সোনাল ভিউ। মানুষ 2 বছর লাগবে এটা মানুষ নিতে পারবে না। মানুষ 17 বছর 15 বছর শেখ হাসিনা সরকার কিছুই করে নাই, সেই সমস্ত গালগল্প নেবে না। মানুষ দেখবে যে আপনি কি করছেন। মানুষ এর আগে 15 বছরের পরে ইউনুসের যে 2 বছর গেল, এই 2 বছর কি হাওয়া থেকে চলে গেল? এই 2 বছরের কোনো হিসাব নাই। এই 2 বছর যে ইউনুস কিছুই করে নাই, তাতে করে 18% লোডশেডিং বাড়িয়ে দিয়ে গেছে। সে বিষয়ে কোনো টু শব্দ নাই। ইউনুস কেন এত সবার হয়ে গেল? ইউনুসকে নিয়ে কথাই বলা যায় না। ইউনুসের এরাটা বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। তাহলে ইউনুস যে 2 বছর দুঃশাসন করে গেছিল সেটা টোটাল কমপ্লিট ইরেজ করে দিলে তাহলে এনে কথা বলতে সুবিধা হবে। কারণ ইউনুসের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমি গতকাল পরশু আমার কাছে যা মনে হচ্ছে, এইখানে শিক্ষা একটা বেশ ভালো সাফল্য আছে। সেটা হচ্ছে, দেখুন, আপনার 70,000 শিক্ষক, প্রাইমারি শিক্ষক, তাদের অবসর এবং কল্যাণ ভাতা সরকারের কাছে জমা ছিল। 21 সাল থেকে সরকার এটা পরিশোধ করছিলেন না। এবং কারণটা কি? বিভিন্ন হাই কোম্পানি, ব্যাংক, এগুলিতে এই টাকাটা রাখা হয়েছিল এবং এই টাকাটা উধাও হয়ে গেছে। গভর্নমেন্ট যেটা গত পরশুদিন উদ্যোগ নিল যে এদেরকে অন্তত এদের টাকাটা ছাড় করে দেওয়া। এদেরকে অনেক কাজ আটকে, চিকিৎসা আটকে আছে, মেয়ের বিয়ে আটকে আছে, এরকম। তো এইটা আমি মনে করি ইটস একটা ভালো উদ্যোগ ইয়ার। তারপর আপনি দেখুন যে কারিকুলাম সংশোধন করে প্রায় 32 কোটি বই নভেম্বরের মধ্যে চলে আসবে। এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছিলই। তারপর একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, আমরা বহুদিন ধরে কথা বলছিলাম, এটা শেখ হাসিনার আমল থেকে বলছিলাম যে এই দূরত্বটা কমানো দরকার। ইউজিসি, আপনি নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা, এরা যে কোর্স নিতে চায়, যুগোপযোগী কোর্স, ইউজিসি অনুমোদন করেন, পারমিশন দেয় না। তো এই যে ঘটনাটা, এইটা গভর্নমেন্টের নজরে আসছে। এবং শিক্ষামন্ত্রী যেহেতু বিদেশে পড়াশোনা করছেন আগে, তো এই জন্য ওনার একটা আইডিয়াটা ওনার মাথায় ছিল। উনি এসেই প্রথম ইউজিসিকে একটা বড় ফান্ড দিয়েছেন যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 100 প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 54টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি সহ একটা এই কাজটা করা হয়েছে যে এই কোর্সের যে যুগোপযোগী করা এবং একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে দূরত্বটা দূর করা। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জনরায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল বিএনপি। দেখতে দেখতে কেটে গেল 180 দিন। নির্বাচন ইশতেহার, 180 দিনের অগ্রাধিকার,
এবং প্রথম মন্ত্রিসভার প্রতিশ্রুতি বাস্তবায়নের এই 6 মাসের দৃশ্যপট ঠিক কেমন? একদিকে সরকারের দাবি ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে 180 দিনের লক্ষ্যমাত্রার 100% বাস্তবায়নে নিরলস কাজ করছে। একই সাথে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সূচনা, কৃষিঋণ মওকুফ এবং কূটনীতির আন্তর্জাতিক সাফল্যের বিষয়গুলো তুলে ধরেছে সরকার। অন্যদিকে মুদ্রার ঠিক উল্টো পিঠ, মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন, তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট, আর সব ছাপিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন উঠেছে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। সেই সঙ্গে সরকার পরিচালনার ব্যস্ততায় বিএনপির সাংগঠনিক রাজনীতি কি আড়ালে চলে যাচ্ছে? এমপি, মন্ত্রী ও সরকারি পদকে ঘিরে তৃণমূলের রাজনীতি, নিয়োগে দলীয় প্রভাবের অভিযোগ এবং বিরোধীদের আন্দোলনের প্রস্তুতি কি ভবিষ্যতে সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করবে? সরকার দল রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। এর পরপরই আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম 180 দিনের মূল্যায়ন করতে যে আমরা যদি সরকারকে মূল্যায়নের কাঠ গড়ায় দাঁড় করাই, কেমন কাটলো তারেক রহমান সরকারের প্রথম 6 মাস? হ্যাঁ, প্রথম 6 মাস ক্ষমতা দখলের দখল তো না, ক্ষমতা গ্রহণের পরপর আমি বলছিলাম যে 6 মাস আমরা একটা হানিমুন পিরিয়ড দিব। হানিমুন পিরিয়ডটা কি? হানিমুন পিরিয়ডটা হচ্ছে যে কোনো ভেঞ্চার, এটা বিয়ে হইতে পারে, যে অন্য কিছু হইতে পারে, যে কোনো ভেঞ্চারে যতক্ষণ না পর্যন্ত আপনার ক্রিটিক্যাল ভিউজ না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় যে হানিমুন পিরিয়ড। কিন্তু সরকার কি হানিমুন পিরিয়ড উপভোগ করতে পেরেছে? গণ অভ্যুত্থানের বাস্তবতা যদি তুলে ধরি, অন্তর্বর্তী শাসনের কথা যদি বলি, সেটা বলতেছি, আমরা আসতেছি। দেখেন, প্রথমে একটু বলি যে আমাদের প্রাইম মিনিস্টার না, প্রাইম মিনিস্টার শুধু না, তার ফ্যামিলিটা একটা প্লেজেন্ট ফ্যামিলি হিসেবে আমাদের কাছে প্রতিহত হয়েছে। বিশেষ করে প্রাইম মিনিস্টারের যে আপনার কালচার, প্রিমিয়ারশিপের যে নিউ কালচার উনি ডেভেলপ করছেন, এটা খুবই প্লেজেন্ট। তার মেয়ে জাইমা, শি ইজ এ প্লেজেন্ট লেডি, তার ওয়াইফও প্লেজেন্ট লেডি। সবটা মিলে আই রিমেম্বার প্রেসিডেন্ট রেগান এবং তার ওয়াইফ ন্যান্সি রিগান এবং তার মেয়ে, তারা একটা লাভেবল ফ্যামিলি হিসেবে ছিল, সেরকম একটা লাভেবল ফ্যামিলি। বাট দ্য পয়েন্ট ইজ যে টু বি ট্রাস্টেড ইজ মোর মানে কমপ্লিমেন্ট দ্যান টু বি লাভড। কেউ আমাকে ভালোবাসলো, এইটার চেয়ে কেউ আমাকে বিশ্বাস করছে, এইটা বড় কমপ্লিমেন্ট। ভালোবাসাটা কিন্তু কমপ্লিমেন্ট তেমন না। তা আমরা তাদেরকে ভালোবাসতেছি অ্যাজ এ প্লেজেন্ট ফ্যামিলি, বাট ইট ইজ নট এনাফ। মানে দিস ফ্যামিলি শুড বি ট্রাস্টেড। সেদিক থেকে ট্রাস্ট কতটুকু আছে সেটা আমরা একটু বলি। এই যে আপনি ইন্ট্রোডাক্টরিতে বললেন যে ধ্বংসস্তূপের মধ্য দিকে, ঠিক আছে, তো ধ্বংসস্তূপ তো বটেই। এইটা আপনার নট অনলি আপনার কি বলে যে হাসিনা রেজিম, এর পরের যে ইউনুস রেজিম আরও বেশি করে ক্ষতি করছে আমি মনে করি, আমার এটা পার্সোনাল ভিউ। তো ধ্বংসস্তূপ, এখান থেকে একটা ফিনিক্স পাখি ওড়ান, ধ্বংসস্তূপের মধ্য থেকেই তো ফিনিক্স পাখি ওড়ে, তাই না? তো এটা ওড়াইলে তো অসুবিধা নেই, ওড়ান না কেন? মানে কতদিন আর ধ্বংসস্তূপ, কতদিন আর এই মানে কি বলে যে অতীত নিয়ে টানাটানি? আমরা তো ভবিষ্যৎ দেখতে চাই। দোজ আর পার্ট অফ হিস্ট্রি। ইতিহাস নিয়ে বেশি টানাটানি করলে সামনের দিকে তাকানো যায় না, ঠিক আছে? হ্যাঁ, প্রাসঙ্গিক ক্রমে যখন প্রসঙ্গ আসবে তখন কথায় কথায় এটা চলতেছে বাংলাদেশে, কথায় কথায়, হ্যাঁ। এবং কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন। কম্প্যারিজনের যে রাজনীতি, এটা তো হয় কি, দুইটা অপরাধী লঘু হয়ে যায়। আপনি যখন কম্পেয়ার করবেন, তখন দেখা যাবে যে এই দুইটা লোকই মানে পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। রাজনীতিতে কম্পারিজন কি কোনো ধরনের অজুহাত? হ্যাঁ, অজুহাত তো বটেই। কারণ ওই যে একটা বিখ্যাত কথা আছে যে বিখ্যাত লোকদের ত্রুটিগুলি বেউকুফদের সান্ত্বনা। যখন কেউ সাকসেসফুল হয় তখন
তাদের কোনো ত্রুটি ধরা পড়লে বেকুবরা একটু সান্ত্বনা পায়, আরে ও এই লোকের তো এই ত্রুটি পাওয়া গেছে, তো অসুবিধা কি। তো যাই হোক, এখন যেটা হয়েছে 6 মাস পরে আমরা কি দেখতেছি, 6 মাস পরে আমরা দেখতেছি, আমি এটা বলে নেই যে তারেক রহমানের সদিচ্ছার প্রতি আমার মিনিমাম কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, সদিচ্ছার প্রতি মিনিমাম কোনো প্রশ্ন নেই, বাট তিনি যে টিম নিয়ে কাজ করছেন সেই টিম কতটা যোগ্য এইটা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যে শিরোনাম করছেন দল, সরকার ইত্যাদি, গ্রাসরুটের উপরে বিএনপির হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে গ্রাসরুটে এত অন্যায় অবিচার হইতো না। যেমন একটা দেখলাম আমি যে মহিষ চড়াবে মাঠে, সেটারকে চাঁদা দিতে হয়, হ্যাঁ। তারপরে ধরেন যে মব চলতেছে না, আপনার 15 বছরের কিশোর, তাকে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রাখছে। 15 বছরের একটা কিশোরের অপরাধ করার কি এমন ক্ষমতা? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো দাবি করলেন যে 180 দিন আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে। দেখেন, এইসব বললে না, মানে কি বলবো, যে সত্যকে আড়াল করা এইটা একটা বড় ধরনের প্র্যাকটিস হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছি, একজন এমপি তার এলাকায় জ্বালানি সিকিউরিটি নিয়ে কোনো কথা নেই, অন্য কোনো সমস্যা নিয়ে কথা নেই, উনি নিজের কথা বলতেছেন। তো আমি একটা পোস্ট দিলাম এই ঘন্টাখানেক আগে যে আপনার সাধারণ মানুষ হচ্ছে পশুর মতো, তারা যতদিন না পর্যন্ত মানুষের মতো লিখতে শিখবে ততদিন পর্যন্ত সব গল্পেই শিকারীর জয়গান থাকবে, কারণ পশু তো লিখতে পারে না, তো লিখতে যেহেতু পারে না সেহেতু শিকারী যা লিখবে তার জয়গান গাইবে, এইটাই পশুকে মেনে নিতে হবে। ফলে কে কি বললো না বললো এইটা মানে সরকারি কর্তৃপক্ষ কে কি বললো সেটা বড় কথা না, আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, তাই না, সেগুলি তো বাস্তবতা উপেক্ষা করার সুযোগ না, সেগুলিকে ডিস্টোর্ট করার, সেগুলিকে টুইস্ট করার যারা করে তারা মনে করে কি সাধারণ মানুষ বোকা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। আমরা দেখেছিলাম মন্ত্রিসভার প্রথম বৈঠকে 3টি অগ্রাধিকার ঠিক করেছিল সরকার। প্রথমটি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এর পরেরটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সবশেষ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। সেই আমরা যদি অগ্রাধিকারের বিষয়গুলো একটু জানতে চাই, সেগুলোর বাস্তবায়ন কতটুকু অর্জন করা সম্ভব হলো সরকারের পক্ষে? খুব একটা পারেনি। আমি সরকারের বদনাম করার আগে একটু ভালো ভালো কি করছে সেটাও বলি, আপনি যেহেতু ওইটার জন্য ঠাকুর সাহেব আছেন, উনি বলবেন না হয়। আমি তাহলে আপনি যে প্রশ্ন করছেন সেটাতে যাই, উনি যেহেতু আছেন উনি ওইটা বেশি বলতে পারবেন। তা আমার মনে হয় প্রথমত মুদ্রাস্ফীতি যে বিষয়টা রয়ে গেছে, 180 দিনে অগ্রাধিকার তালিকার অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার নিয়ন্ত্রণ করা, আপনি যেটা বলছেন আলু পেঁয়াজ অমুক তমুক এগুলোর দাম কমানো, কিন্তু আমরা দেখতে পেলাম যে মানুষ এটাতে মুক্তি পায় নাই এবং 5 থেকে 12% বেড়ে গেছে এই সরকারের আমাদের দ্রব্যমূল্য। সো এটা তো সাধারণ মানুষের গায়ে লাগতেছে। এবং মুদ্রাস্ফীতির কথা যেটা বলতে লাগছিলাম সেটা 8.32 নামলেও এটা কিন্তু মাঝে মাঝে আবার এটা 9.28-এ রয়ে গেছে। এবং সরকারের যে বাজেট ছিল সেখানে একটা লক্ষ্যমাত্রা ছিল যে 7.5-এ নামিয়ে আনবে, কিন্তু 8 তখন এটা 8.68 মানে 8.68 ছিল। তো এটা যদি না হয়, মানে মুদ্রাস্ফীতি যদি আমরা কমাতে না পারি তাহলে তো টাকার মান থাকলো না, টাকা তো তেজপাতা হয়ে যাবে। যে আশঙ্কা মানুষ করতেছে ব্যাংকগুলোর মধ্যে টাকা রেখে এটার মান যদি কমতেই থাকে তাহলে তার কিছু হলো না। সরকার এই জায়গা থেকে আমার মনে হয় কমিয়ে আনতে পারে, একটা 1.5 থেকে 2% যদি কমিয়ে আনতে পারে তবু একটু স্বস্তির নিঃশ্বাস মানুষ করবে। আপনাকে যেটা আগে বললাম বাজার দর আপনার 5 থেকে 12% বেড়ে গেছে এবং সাপ্লাই চেইনের যে তদারকির একটা বিষয় ছিল, সিন্ডিকেট নিয়ন্ত্রণের যে বিষয় ছিল, সেটাতে সরকারের মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না। সে একই কায়দায় চলতেছে আগের মতোই, সেই শেখ হাসিনার আমলে যা ছিল, ইউনূসের আমলে যা ছিল সেরকমই চলতেছে। এবং রাজস্ব ঘাটতি বা ব্যাটের যে প্রভাবটা সেটা বলতেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ রয়ে গেল। তারা বলতেছে বাজেটে ঘাটতি মেটাতে রাজস্ব বাড়াতে ব্যাটের আওতায় বাড়ানো হয়েছে এবং মাঝারি খাতে মানে 15 থেকে 20%
পর্যন্ত বাড়তি করের বোঝা ওদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যের ধীর গতি এবং ছোট উদ্যোক্তারা এটাতে ক্ষুব্ধ হয়েছে। গ্যাসের সংকটটা যেটা আমি সবাই যেটা ভোগান্তিতে আছে, মধ্যরাতে আসে টিপ টিপ করে, এটা এবং চাকরিজীবী মহিলাদের জন্য এটা ভীষণ একটা সমস্যা হয়ে গেছে খাওয়া দাওয়া নিয়ে। যে এটা কিভাবে সরকার কীভাবে ঘাটতি মেটাবে আমি জানি না। শিল্প কারখানায় সরবরাহ স্বাভাবিকের থেকে 15 থেকে 20% হ্রাস পেয়েছে, ফলে ম্যানুফ্যাকচারিং এবং তৈরি পোশাক খাত যেটা আরএমজি বলি সেটাতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যেটা আমাদের প্রধান আর্নিং একটা ইতিমধ্যে বৈদেশিক কিন্তু মুদ্রা। অর্থমন্ত্রী বলেছেন যে সরকারের হাতে কোনো জাদু নেই, সহসা এই সংকটের সমাধান হতে যাচ্ছে না, 2 বছর লাগবে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে। মানুষ 2 বছর লাগবে এটা মানুষ নিতে পারবে না। মানুষ 17 বছর 15 বছর শেখ হাসিনা সরকার কিছুই করে নাই, সেই সমস্ত গালগল্প নেবে না। মানুষ দেখবে যে আপনি কি করছেন। মানুষ এর আগে 15 বছরের পরে ইউনূসের যে 2 বছর গেল, এই 2 বছর কি হাওয়া থেকে চলে গেল? এই 2 বছরের কোনো হিসাব নাই। এই 2 বছর যে ইউনূস কিছুই করে নাই, তাতে করে 18% লোডশেডিং বাড়িয়ে দিয়ে গেছে। সে বিষয়ে কোনো টু শব্দ নাই। ইউনূস কেন এত সবার হয়ে গেল? ইউনূসকে নিয়ে কথাই বলা যায় না। ইউনূসের এরাটা বাংলাদেশ থেকে মুছে দিতে হবে। তাহলে ইউনূস যে 2 বছর দুঃশাসন করে গেছিল সেটা টোটাল কমপ্লিট ইরেজ করে দিলে তাহলে কথা বলতে সুবিধা হবে। কারণ ইউনূসের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে যদি শেখ হাসিনার সরকার থাকতো তাহলে তো মানুষ এখন ভাবতেছে যে এই জ্বালানি খাতে এত দুশ্চিন্তা হতো না। তাদেরকে অভিযোগ করা হয়েছে যে তারা কূপ খনন করে নাই, তারা দেখিয়ে দিয়েছে 6টা থেকে 8টা কূপ খনন করেছে এবং কত সিএফটি পেয়েছে তার একটা হিসাব দিয়ে দিচ্ছে। এটি হিউজ। আপনি যদি আমাকে সময় দেন আমি ওইটাও আপনাকে বের করে পরবর্তী ইয়েতে দেখাতে পারি যে আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতে কি উন্নতি হয়েছিল। অনেকে মনে করতেছে না, তারা শুধু শেষ করে দিয়ে গেছে। তারা যে বহুমুখী একটা নেয় নাই, এটা তো মানুষ স্বীকার করে। অনেক জায়গায় তাদের ব্যর্থতা ছিল, কিন্তু ঢালাওভাবে তারা কিছুই নেয় নাই। এখনই এই সরকার এমন একটা পাইছে যে কিছুই নাই এমন একটা পরিস্থিতি, সেটা সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে এখন আর ওইভাবে বলে পার পাওয়া যাবে না। কিন্তু জনাব আনিস আলমগীর, প্রধানমন্ত্রী তো সম্প্রতি বলেছে যে বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী। হ্যাঁ, ওইটাই বলতেছি যে শুধু স্বৈরাচারী সরকারকে দায়ী করে যাবে তা না। তারা দেখিয়েছে 100 এর মতো তারা নতুন খনন করেছে এবং 8টার মধ্য থেকে তারা পেয়েছে এবং পেয়েছে কত সিএফটি সেটা আমি আপনাকে পরের দেখাচ্ছি। আমি সংখ্যাটা আমার কাছে লেখা আছে। সো এই যে বিষয়গুলো, আর এই জ্বালানি তো গেল, এই জ্বালানি আপনাকে আমি পরে আবার আরো বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতেছি। কালকে আমি একটা পত্রিকায় দেখলাম 133টা মব হয়েছে, অথচ সরকার এসে বলেছে যে মব শেষ করে দেবে। আমরা দেখলাম 32 নম্বরে কিভাবে মব হয়েছে, চোখের সামনে পুলিশের সামনে মব হচ্ছে, মানুষকে পিটাচ্ছে, পুলিশ দেখতেছে। পুলিশ বরং মবের শিকার যারা হয়েছে তাদেরকে নিয়ে আপনার বিশেষ এটা কি বলে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে দিয়েছে। 3টা মহিলা এবং একটা ছেলে, একটা যুবককে মামলা করেছে। তার মানে কি হচ্ছে, ইউনূসের যে অপশাসন, ইউনূসের মব শাসন সেটা রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। পুলিশগুলোর চরিত্র আগের মতোই আছে, তারা আগের মতো পেটুয়া বাহিনী হিসেবে কাজ করে। তারা যে 24-এ যে পেটুয়া বাহিনী ছিল শেখ হাসিনা সরকারের, ইউনূসের আমলে ইউনূসের পেটুয়া বাহিনী ছিল এবং ধরে ধরে মানুষ নিয়ে যেত, এখনও সে একই অবস্থায় আছে। এবং পুলিশের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত আওয়ামী বিদ্রোহী, আওয়ামী বিদ্বেষী, আওয়ামী লীগকে কে কতটুকু করতে পারে, ফিনিশ করতে পারে, এটা তাদের এখন ক্রেডিট হয়ে গেছে। এই ক্রেডিট দিয়ে পদোন্নতির চেষ্টা করতেছে, অথচ এরাই আবার আওয়ামী লীগ আমলে কেউ করেছিল, আওয়ামী লীগে দালালি করেছিল, যেটা করা উচিত না। তার পুলিশ প্রশাসন কমপ্লিটলি এটা কি বলবো আমার ডিজাস্টার চলতেছে। তারা ন্যায় নীতির বাহিরে চলে যাচ্ছে, তারা সরকারের ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উন্নতি আপনি দেখছেন না। না, কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ঢাকা শহরের মতো জায়গায় কিভাবে মব হয়, পুলিশের সামনে কিভাবে মব হয়, এটা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। এবং আজকে দেখলাম সিলেট বা অন্য কোথা থেকে একটা সমন্বয় একটা ধরে নিচ্ছে, সে পুলিশকে ধমক দিচ্ছে, আমাকে ধরো কেন, আমাকে করো কেন। অবশ্য লাথি মেরে পরে তুলেছে ওই গাড়িতে। সো বিষয়টা হচ্ছে পুলিশের এই ভূমিকাটাই চায় মানুষ, যে পুলিশ একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইন সবার জন্য সমান হবে। সে কোন দল করে না করে সেটা পুলিশের মাথা ব্যথা না। পুলিশ কেন রাজনৈতিক হিসাব করে মানুষকে ব্যবহার করবে? সে দেখবে তার অপরাধের পরিমাণ,
সে কি ধরনের অপরাধী? জনাব আনিস আলমকে ধন্যবাদ জানাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের প্রতিবেদনে বলা হয়েছে 6 মাসে গণপিটুনি, রাজনৈতিক সংঘাত, সাংবাদিকদের উপর হামলা এবং কারাগারে মৃত্যুর অনেকগুলো ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 9টি, কারাগারে বন্দী বা বিচারাধীন থাকার সময় মৃত্যু হয়েছে 55 জনের, ধর্ষণের ঘটনা ঘটেছে 365টি। এই বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে মব সহিংসতায় মারা গেছে 120 জন। কোনোভাবে বাস্তবতাকে উপেক্ষা করছে কি সরকার? খুন কতটা, খুনের সংখ্যা কত, সেটাই তো আমি আপনাকে পরিসংখ্যানে জানালাম। পরিসংখ্যানে নাই খুনের সংখ্যা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 9টি, কারাগারে বন্দী এবং বিচারাধীন থাকার সময় মৃত্যু হয়েছে 55 জনের। আচ্ছা, যাক, আমরা আসি যে ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দিব্যিজ্ঞ আলোচক। বিদ্যুৎ জ্বালানি খাতে সংকট আছে, এটা প্রথমত গভর্নমেন্টের সব পর্যায়ে স্বীকার করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনায় খোলামেলা বলতে হবে যে আমরা এই সংকট আমরা সরকার শুরু করি নাই, সরকার তৈরি করি নাই, বা সরকার সমর্থক কোনো সিন্ডিকেটের কারণে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানির সাথে তো বিদ্যুতের সম্পর্ক আছে। কারণ সরকার ক্ষমতা গ্রহণের 12 দিনের মাথায় যে আমেরিকা এবং ইরান যুদ্ধ, এই যুদ্ধ ডেকে আনার জন্য বিএনপির কোনো দায় নাই, বা বিএনপির কোনো ভূমিকা নাই, বা রাখার কোনো ইয়া নাই, কি বলে, সুযোগও নাই। তো সেই ক্ষেত্রে এই যে বিশ্বব্যাপী যে জ্বালানি, আমাদের পুরো অঞ্চল জুড়ে যে জ্বালানি সংকট এবং এই প্রেক্ষিতে যে বিদ্যুতের সংকট, এটা আমার মনে হয় এটা সবার সাথে আলোচনা করে যেতে পারে। এবং আনিস আলমগীর ভাইয়ের সাথে যেহেতু প্রধানমন্ত্রীর মাঝে মধ্যে কথা হয় ফোনে, তো এই জন্য উনি বিষয়টা নিয়ে আরও ডিপলি, গভীরভাবে অ্যাডভাইস করতে পারেন। দেখুন আপনি, এবং দ্রব্যমূল্য বিদ্যুৎ জ্বালানির যখন দাম বাড়াবেন তখন অটোমেটিক্যালি দ্রব্যমূল্য বাড়বে। এবং উনি যে আনিস আলমগীর ভাই যে দিলেন, যে পরিসংখ্যানটা দিলেন, তো পরিসংখ্যানটা আমি জানি না পরিসংখ্যানটার উৎস কি, তারপরে আমি মনে করি যে এটা, হ্যাঁ, এই কোন পত্রিকা কোনো জানি না আমি, সময়ের আলো বা কোনো একটা। তো এইখানে পরিসংখ্যান, আমাদের পরিসংখ্যানের নেওয়ার ত্রুটিও আছে, সেটাও জানতে হবে। কোন পরিসংখ্যানটা নিয়ে যায়? এই যে বেড়ে গেছে দ্রব্যমূল্য এবং ইয়ার যে 5 থেকে 12% বাড়ছে, ইয়ার যে, তারপর মুদ্রাস্ফীতির যে, আমি সার্বিক অর্থনীতিতে গতি ফিরেছে কি 180 দিনে? না, সার্বিক অর্থনীতিতে প্রথম কথা হচ্ছে ড্রেনেজ, আপনার যে আর্থিক খাতে যে ড্রেন হয়ে যাচ্ছিল, নাই হয়ে যাচ্ছিল সব কিছু, তো তলাবিহীন ঝুড়ির মতো, এইটা তো বন্ধ হচ্ছে। তো এইটা আপনি 5টি ব্যাংক নাই, উধাও হয়ে গেছে। তারপর আপনি দেখবেন যে, আচ্ছা আসুন আমরা বিদ্যুৎ জ্বালানি আইন শৃঙ্খলায় যে ভঙ্গুর অবস্থায় আওয়ামী লীগের সময় ভেঙে পড়েছিল, 3 দিন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না। আমার খুব ভালো করে মনে আছে যে আমাদের একটা 97 সালে তুহিন নামে একজন যুবদল নেতা মতিঝিল থানায়, তখন এখন যে পল্টন থানা, এটা মতিঝিল থানা ছিল, মতিঝিল থানায় মারা গেল, বলল যে জুতার ফিতা দিয়ে আত্মহত্যা করছে। তো শফিক রহমান লিখলেন যে সাউথ আফ্রিকায় নাকি একবার লিখছিল কম্বল পেঁচাইয়ে গলায় আত্মহত্যা করছে। তো এটা স্যাটায়ার করে। তো যাই হোক, আমরা তখন একটা সেমিনার করছিলাম, এমাজউদ্দিন আহমেদ তখন বেঁচে আছেন। এমাজউদ্দিন স্যার বললেন যে আধুনিক রাষ্ট্র সকল শ্রেণী পেশার মানুষকে ছুটি দিলে একদিন 24 ঘন্টার জন্য চলতে পারে, কিন্তু পুলিশকে ছুটি দেওয়া যায় না। তো সেই পুলিশ আমাদের এখানে 3 দিন ছিল না। এখন আসুন, আমরা ডক্টর ইউনূসের সময় বারবার বলেছি যে সরকারের যারা কথা বলতে পারে এদেরকে পাঠান যে ইয়েগুলোতে, এই পুলিশ লাইনগুলিতে, পুলিশের মনোবল পুনরুদ্ধার করেন। এবং এই যে হবিগঞ্জের যে একটা ছাউ, এটা এর আগেও একবার অ্যারেস্ট হয়েছিল,
পুলিশ হত্যা করছে, নিজে স্বীকার করছে। সে বলে যে আমরা পুলিশ পুড়িয়ে হত্যা করেছিলাম, পুড়িয়ে মেরেছিলাম। তো এইটা জন্য পুলিশের যে উত্তর দেওয়ার, প্রত্যুত্তর দেওয়ার যে ক্ষমতা, এটা মাঝখানে লস হয়ে গেছিল। এখন এটা অন্তত ফেরত আসছে। তো আমি মনে করি পুলিশকে আরো, পুলিশের ঝুঁকি পাতা এগুলো, পুলিশ যেমন কথা বলে আমাদের ঝুঁকি পাতা। মোশাররফ আহমেদ ঠাকুর দুই আলোচকই তুলে ধরছিল যে সরকার যে 3টি অগ্রাধিকার নির্ধারণ করেছিল, প্রথম 6 মাসে সেগুলোর বাস্তবায়ন সন্তোষজনক নয়। আপনার কাছে যদি আমি একটু উল্টোভাবে প্রশ্ন করি, এই 6 মাসের সরকারের সবচেয়ে বড় অর্জন আপনি কি দেখেন? প্রশ্নটি রাখছি, একটা বিরতির সময় হয়েছে। আপনি বিরতিতে যাওয়ার গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এই 6 মাসে সরকারের সবচেয়ে বড় অর্জন কি? দেখুন, আমি গতকাল পরশু আমার কাছে যা মনে হচ্ছে, এইখানে শিক্ষাতে একটা বেশ ভালো সাফল্য আছে। সেটা হচ্ছে, দেখুন, আপনার 70,000 শিক্ষক, প্রাইমারি শিক্ষক, তাদের অবসর এবং কল্যাণ ভাতা সরকারের কাছে জমা ছিল। 21 সাল থেকে সরকার এটা পরিশোধ করছিলেন না। এবং কারণটা কি? বিভিন্ন হাই কোম্পানি, ব্যাংক, এগুলিতে এই টাকাটা রাখা হয়েছিল এবং এই টাকাটা উধাও হয়ে গেছে। গভর্নমেন্ট যেটা গত পরশুদিন উদ্যোগ নিল যে এদেরকে অন্তত এদের টাকাটা ছাড় করে দেওয়া, এদেরকে অনেক কাজ আটকে, চিকিৎসা আটকে আছে, মেয়ের বিয়ে আটকে আছে, এরকম। তো এইটা আমি মনে করি ইটস একটা ভালো উদ্যোগ ইয়ার। তারপর আপনি দেখুন যে কারিকুলাম সংশোধন করে প্রায় 32 কোটি বই নভেম্বরের মধ্যে চলে আসবে। এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছিলই। তারপর একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, আমরা বহুদিন ধরে কথা বলছিলাম, এটা শেখ হাসিনার আমল থেকে বলছিলাম যে এই দূরত্বটা কমানো দরকার। ইউজিসি, আপনি নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা, এরা যে কোর্স নিতে চায়, যুগোপযোগী কোর্স, ইউজিসি অনুমোদন করেন, পারমিশন দেয় না। তো এই যে ঘটনাটা, এটা গভর্নমেন্টের নজরে আসছে। এবং শিক্ষামন্ত্রী যেহেতু বিদেশে পড়াশোনা করছেন আগে, তো এই জন্য ওনার একটা আইডিয়াটা ওনার মাথায় ছিল। উনি এসেই প্রথম ইউজিসিকে একটা বড় ফান্ড দিয়েছেন যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 100 প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 54টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি সহ একটা এই কাজটা করা হয়েছে যে এই কোর্সের যে যুগোপযোগী করা এবং একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে দূরত্বটা দূর করা। তার মানে শিক্ষা খাতে আপনি অগ্রগতি দেখছেন। আপনি দেখেন এসএসসি পরীক্ষায় একটা বিষয় ছিল যে হেড এক্সামিনারদেরকে বলতেন আপনার বাবার বাড়ির থেকে নাম্বার এনে দেবেন, পাশ করবে। তো এইটা এসএসসি পরীক্ষায় অনেক তুপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী, তারপরে তিনি মাথা নত করেন নাই। এবং আমি মনে করি বাচ্চাদেরকে প্রথম ধাপ অন্তত ন্যাশনাল লেভেলে আমার বাচ্চা কম্পিটিশন করবে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাজারের জন্য বাচ্চারা তৈরি হবে, এই একটা কাজ। কিন্তু দুর্যোগের সময় পরীক্ষা নেওয়া বা ভুল প্রশ্ন, সেই বিতর্কগুলো তো ছিল, সেটা আছে। তারপরেও আমি আপনাকে বলছি, শেষ কথা তো পরীক্ষা, শেষ কথা তো বাচ্চার জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা যদিও তার মেধার মাপ না, তারপরে পরীক্ষা দিতে হবে, এইটাই শেষ কথা। তারপর ধরুন, বা একটা বাচ্চাকে যেমন ধরুন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে বিএনপির বরাবরই একটা দূরত্ব ছিল, বাট এই গভর্নমেন্ট এসে শিক্ষা মন্ত্রণালয় একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে চুক্তি করেছে, আনুষ্ঠানিক চুক্তি করেছে যে বই পড়ার যে প্রকল্পটা যেন চালু করা হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোশাররফ। আমি আরেক যদি শেষ করেন, প্রায় 1,26,000 কোটি টাকা এই শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমি মনে করি যে প্রাইম মিনিস্টার যে এই জিনিসটা যে বুঝতে পেরেছেন যে এডুকেশন এটার কোনো বিকল্প নেই। জনাব আলী সালামকে যেমনটা মোশাররফ আহমেদ ঠাকুর বলছিল যে শিক্ষা খাতে এই 6 মাসে সরকারের বড় ধরনের একটা অগ্রগতি রয়েছে, কিন্তু জানতে চাই যে বিরোধী দল তাহলে কেন বলছে যে সরকারের 6 মাসের সফলতা তারা খুঁজে পাচ্ছে না? জামায়াতে ইসলামী বলছে সব জায়গায় সিন্ডিকেট, দলীয়করণ ও দুর্নীতিতে ছেয়ে গেছে, ঘুষ দুর্নীতির সার্টিফিকেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেই দিয়েছেন, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেই সঙ্গে তিনি বলেছেন যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গণভোটের রায়কে অস্বীকার করা। কি বলবেন? তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এগুলো বলতেই পারে এবং কিছুটা সত্যতাও আছে অনেকগুলো,
কিন্তু গণভোটকে অস্বীকার করা সেটা একটা ফাউল ইস্যু, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা না, এটা শুধু জামাতের মাথা ব্যথা এবং এনসিপির মাথা ব্যথা। মানুষ এগুলো নিয়ে মাথা কামায় না, মানুষ যেগুলো নিয়ে মাথা কামায় সেগুলো নিয়ে কথা বলতে, মানুষ যেগুলো নিয়ে মাথা কামায় সেগুলো বলেছি, বিদ্যুৎ খাতের কথা বলেছি, জ্বালানি খাতের কথা বলেছি, মানুষের বাজার মূল্যের কথা বলেছি। ঠাকুর সাহেব আমার কাছে জানতে চেয়েছিল মুদ্রাস্ফীতি, যে রেফারেন্সটা আমি দিলাম সেটা ডেইলি স্টার দিয়েছিল। আর যে এটার উদাহরণ যে বাজার মূল্য যেটা 5 থেকে 12, এটা হচ্ছে বিডি নিউজ 24 দিয়েছে। আর আমি এটুকু সরকারের সাফল্যগুলো আপনার কেন চোখে দেখবো না, সবগুলো যে নিন্দা করবো তা না। আমি বলতে চেয়েছিলাম, আমি ঠাকুর ভাইকে দিয়েছিলাম যে উনি আরো যদি টাচ করতেন এগুলো আরো ভালো হতো। সংসদের প্রথম অধিবেশনে অতীতের 100টি আপনার অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইন হিসাবে এখানে রূপান্তর করা হয়েছে, এটা একটা বড় দিক, ছোটখাটো বিষয় না। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করেছে, এটা একটা তাদের একটা সিগনেচার আইটেম আমি মনে করি, এটা খুব ভালো একটা দিক হচ্ছে। শিল্প কারখানায় অর্থনৈতিক উদ্যোগের যে বিষয় হচ্ছে অলাভজনক এবং বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালু করতে 20,000 কোটি টাকার বিশেষ আর্থিক তহবিল গঠন করা হয়েছে। এবং ওয়ান স্টপ যে এটা কি বলে ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্ট বাংলাদেশ অ্যাক্ট, এটা ওয়ান স্টপ জার্নির একটা ইয়ে করেছে, বিনিয়োগ এবং এক ছাতার নিচে আনার জন্য সবাইকে, যাতে বিনিয়োগ করে যারা আসবে সেটা যাতে প্রক্রিয়াটা আরো সহজ হয়। প্রশাসনিক ক্ষেত্রে কিছু নীতিমালা এসেছে, ভিআইপি কালচার যেটা ছিল সেটা যে সবার আগে বাংলাদেশ নীতি যেটা নিয়েছে তারা, সেটা দিয়ে তারা পররাষ্ট্রনীতিকেও এটা স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চা করছে। যদিও এখনো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনূসের ছায়া রয়ে গেছে পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে খলিল যখন এখানে আছেন তার উপর ইউনূসের এক ধরনের মানে ভূত কাজ করছে, এবং সেটার দিকে সরকারের নজর দিতে হবে যে স্বাধীন পররাষ্ট্র নীতি আসলে চলছে কিনা, নাকি এটা ইউনূস দ্বারা প্রভাবিত পররাষ্ট্রনীতি চলছে, কিংবা আমাদের পাকিস্তানপন্থী একটা গোষ্ঠীর চাপ এখানে স্পষ্ট হচ্ছে। তারা ক্রমান্বয়ে চাপ দিচ্ছে যে বিশেষ করে জামাত এনসিপি, যে ভারতের সাথে যাতে সম্পর্ক খারাপ হয়। আমরা এই নীতি চাই, আমাদের প্রতিবেশী যারাই আছে তাদের সাথে এক নীতিতে থাকবো, সবাই আমাদের বন্ধু, কারো প্রতি প্রীতি কারো প্রতি শত্রুতা এটা দেখিয়ে আমাদের দেশটাকে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যাতে এটা না করে। আর বিগত সরকার আমলে আরো যে জিনিসগুলো হচ্ছে, একটা বড় কাজ হয়েছে, বন্ধ থাকা কয়েকটা আঞ্চলিক বিমানবন্দর চালু করেছে, যেমন বগুড়া এবং ঠাকুরগাঁও। সো বাক স্বাধীনতার কথা আমার প্রথমে বলতে হবে সাংবাদিক হিসাবে। আমি মনে করি যে বাক স্বাধীনতার যে জিনিসগুলো প্রতিবন্ধকতা যেগুলো ছিল, রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি করা এবং গণমাধ্যমের সরকারের একটা সহনশীল মনোভাব এখানে একটু আমরা দেখতে পাচ্ছি এখানে। যে এটা তো আমি সরকারকে একটু ক্রেডিট দিতে চাই, যদিও সরকারের আরেকটা নীতি খুব খারাপ, প্রত্যেকটা মিডিয়ায় সরকারের আস্থাভাজন লোকদেরকে বসিয়ে দখলদারিত্বের মাধ্যমে কিংবা মালিকদেরকে বাধ্য করে রাখা হয়েছে। এগুলা কিন্তু কারণ মানে সময়, এটা সময়ের ব্যবধানে কিন্তু এটা ভালো কিছু তাদেরকে দেবে না। জনাব মাহবুব কামাল, রাজনীতি সংস্কার এবং সুশাসনের বিষয়ে যদি আমরা জানতে চাই, সেখানে সরকারের অগ্রগতি কতটা? আচ্ছা, আমি একটু আগের রাউন্ডে ওনার কতগুলি কথার সাপ্লিমেন্ট করি আর কি, খুব দ্রুত। যেমন ইনফ্লেশন, না ইনফ্লেশন কেন কমছে না, সেটা হচ্ছে তার ইন্টারনাল বড় হচ্ছে খুব, এক্সটার্নাল বড় কিন্তু নাই একটা। এবং ইন্টারনাল বড় একটা নেগেটিভ হচ্ছে এটা ইন্টারেস্ট রেট খুব হাই, এবং এইটা আমাদের টোটাল ইকোনমিতে একটা প্রভাব পড়তেছে, এবং ইনফ্লেশন এটার সাথে সরাসরি সম্পর্কিত। মবের ব্যাপারে উনি যেগুলি বলছেন, কতগুলি হাইলি অ্যালার্মিং মবের কথা উনি বলেন না, এটা বোধহয় উনি আমি সংখ্যাগত বলছি, 133টা বলেছি না, আপনি দুই একটা বলেন না। দেখেন, দুজন এমপির উপর মব হয়েছে, হ্যাঁ এই তো 2 দিন আগে। আচ্ছা, ইউনোর পদত্যাগের দাবিতে মব হয়েছে ইউনো অফিসে, জামিন প্রত্যাখ্যান অথবা জামিন হওয়া নিয়ে কেন্দ্র করে আদালতে মব হয়েছে, আদালতে ককটেল বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে, এটা সিরিয়াস ব্যাপার। এবং দেখেন এই, এবং একটা আপনার সাথে আমি সাবমিট করি, একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিচারক থরথর করে কাঁপছে, দেখছি আমি কি পরিস্থিতি। দেখেন এইখানে, দেখেন একটা জিনিস বুঝতে হবে যে আগে শেখ হাসিনার আমলে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো আইন শৃঙ্খলা বাহিনী, ঠিক আছে। এখন কিন্তু একটা পজিটিভ দিক, আইন শৃঙ্খলা বাহিনী কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলে আসছে পাবলিক লেভেলে, এটাকে আরো ভয়ঙ্কর, ঠিক আছে। গ্রাসরুট লেভেলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে টুকটাক, 3 জন মারা যাচ্ছে একই ফ্যামিলি, তো মেরে ঝুলায় রাখতেছে। কেন দমন করা যাচ্ছে না? দুর্বলতা। আমি বলি দুর্বলতা কোন জায়গায়? যে কোনো পলিটিক্যাল ক্রাইম
যারা করে তারা দেখে যে পলিটিক্যাল ক্লাইমেটটা কেমন, ঠিক আছে, আবহাওয়াটা কীরকম, এবং যে ক্রাইমটা আমি করতে যাচ্ছি এই ক্রাইমের ব্যাপারে যারা অথরিটি, যারা এস্টাবলিশ অথরিটি যারা, তাদের অ্যাটিটিউডটা কী। যেমন ধরেন আমেরিকাতে যদি এখন আপনার হয় রেসিস্ট কোনো ব্যাপার হয়, যে একটা হোয়াইট সুপ্রিমেসির লোক সে ব্ল্যাকের উপরে আঘাত করে, সেইটা নিশ্চিন্ত করবে, কারণ সে জানে ট্রাম্পের অনুমোদন আছে এখানে ট্রাম্প নিজে রেসিস্ট। এখন আমাদের এখানে যারা মবিস্ট তারা দেখতেছে যে মবের ব্যাপারে আমাদের যে মানে অথরিটিগুলো সেগুলো নির্বিকার, অর্থাৎ এক ধরনের ইনডাইরেক্ট অনুমতি আছে, হ্যাঁ, ফলে তারা এনকারেজ হচ্ছে। কারণ আপনি যখন মবিস্টদের চিনতেছেন, তাদেরকে আইনের আওতায় আনতেছেন না, পুলিশ নির্বিকার দ্বারাই আছে, তার মানে কি ইট ইজ এ ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব আমি বলবো। তাহলে মবিস্ট এনকারেজ হচ্ছে, পলিটিক্যাল ক্লাইমেট তাদের ফেভারে আছে, সুতরাং তারা তো কোনো ভয় পাবে না, ঠিক আছে। এইসব কারণ হচ্ছে পুলিশ কেন পদক্ষেপ নিতে পারছে না, পুলিশের দুর্বলতা আসলে কোথায়, আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক জনতন্ত্র গণতন্ত্র না দিলে তো হবে না। সাথে ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব কামাল, প্রায় 20 বছর ক্ষমতার বাইরে থেকেও বলা হয়ে থাকে দল হিসেবে সক্রিয় ছিল বিএনপি, কিন্তু বর্তমান বাস্তবতায় বিশ্লেষকরা এই প্রশ্ন রাখছেন যে বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে কিনা। দেখেন, আপনি বলছেন 1.5 মিনিট সময়, আমি খুব দ্রুত বলতেছি। প্রথম কথা হচ্ছে যে, 1 নম্বর কথা হচ্ছে প্রাইম মিনিস্টার শুড নট বি সাইমালটেনিয়াসলি চেয়ারপারসন অফ দি পার্টি, এটা আলাদা করতে হবে। প্রাইম মিনিস্টার ইজ প্রাইম মিনিস্টার, দলের প্রেসিডেন্ট আরেকজন হবে। আর দল যদি সরকারের সঙ্গে মিশে যায়, সরকারের সঙ্গে ডাইলুটেড হয়ে যায়, হ্যাঁ, দ্রবণ হয়ে যায়, এটা তাইলে কিন্তু মুশকিল। এইটাকে মিশ্রণ করতে হবে, দ্রবণ কিন্তু আলাদা করা যায় না, মিশ্রণ আলাদা করা যায়। দ্রবীভূত হওয়া চলবে না, 1। 2 নম্বর হচ্ছে, দেখেন সময় যেহেতু খুব কম, এই সরকারের সাফল্য আছে, সাফল্যগুলো বলা হয়েছে, আমিও সাফল্যগুলো বলতে চাই, কিন্তু যেহেতু সময় নাই, আমি প্রাইম মিনিস্টারের প্রতি আমি 3টা টিপস দিব, ছোট ছোট টিপস। 1 নম্বর হচ্ছে যে, দেখেন, যদি কিছু ফেইলিওর যদি থেকে থাকে, আপনি যদি মনে করেন যে কিছু ফেইলিওর আছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে ফেইলিওর কোনো নেগেটিভ কিছু না। ফেইলিওর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি, ঠিক আছে, আবার মোর ইন্টেলিজেন্টলি জিনিসটাকে দেখেন, তাইলে ফেইলিওর পজিটিভ হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা বলা হয়ে থাকে, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। রাস্তা যখন খুব কঠিন হয়ে যায়, হ্যাঁ, এইটা কিন্তু এটা আরেকটা দিক হচ্ছে, এইটা একটা বিউটিফুল ডেস্টিনেশনের দিকে নিয়ে যেতে পারে, যেহেতু আপনি স্ট্রাগল করতেছেন। 2। 3 নম্বর হচ্ছে, আপনি বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, ওকে, ইফ দি প্ল্যান ডাজ নট ওয়ার্ক অ্যাজ ইউ সেইড, চেঞ্জ ইট, কিন্তু গোলটা ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রেখে আপনি প্ল্যান চেঞ্জ করেন যদি মনে করেন যে প্ল্যান ওয়ার্ক করতেছে না। জি, জয়বাড়ি সালামগীর, 6 মাস পূর্তি সময় দেখা যাচ্ছে রাষ্ট্র পরিচালনার ব্যস্ততায় দলীয় রাজনীতি অনেকটাই আড়ালে চলে যাচ্ছে, সেটি কেন? দলীয় রাজনীতি আড়ালে চলে যাচ্ছে না, দলীয় রাজনীতির আড়ালে সরকার চলে যাচ্ছে, কোনটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? আমার মনে হচ্ছে দুইটা আলাদাভাবে চলতেছে। তাদের মহাসচিব নাই, এখন মহাসচিব সরকারে ঢুকে গেছে। এটা সব সময় সরকারি দলগুলোর জন্য একটা সমস্যা তৈরি হয়। দল তখন একটা উপেক্ষিত থাকে, সরকারে যারা থাকে তারাই সর্বসর্বা মনে করে, কারণ দলটা শক্তিশালী না। দল কিন্তু বিএনপির সাংগঠনিক রাজনীতি কি চলছে? ওইটাই তো বলতেছি, যখন প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং মহাসচিব আলাদা ব্যক্তি থাকেন তখন ওইটা খুব সক্রিয় থাকে, আদারওয়াইজ থাকে না। আমি শুরুতে আপনাকে বলছিলাম যে আমি একটা পরিসংখ্যান দেব যে আওয়ামী লীগের যে জিনিসটা নিয়ে তর্ক হচ্ছে, আওয়ামী লীগ কিছুই করে নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য উপাত্তে তারা 2009 থেকে 2024-এ 15 বছর 7 মাসে 155টি কূপ খনন করেছে এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে 6টা। আবার আরেকটা ফ্যাক্ট চেকিং এ ইয়েতে দেখলাম যে আজকে 8টা তারা খনন করেছে এবং আপনার আবিষ্কৃত হয়েছে, এবং সচল গ্যাস ক্ষেত্র 23 থেকে বেড়ে 29-এ দাঁড়িয়েছে, এবং উৎপাদন এবং সরবরাহ যেটা দেখা যাচ্ছে, দেশীয় গ্যাস উৎপাদন 1777 MMCFD থেকে বেড়ে 2750-এ গিয়েছে, এবং এলএনজির মোট সরবরাহ আপনার পৌঁছেছে 31,000 প্লাস
31,000 প্লাস। এইটাতে দেখা যাচ্ছে যে রিগ যেটুকু ছিল, রিগ এবং জরিপ 2009 সালে কোনো রিগ সচল ছিল না। আওয়ামী লীগ আমলে এটা 4টা নতুন রিগ কেনা হয়েছে এবং একটি পুনরুজ্জীবিত করা হয়েছে। এছাড়া 31,221 কিলোমিটার বা কিমি 2D ওদিকে ওদের এই হিসাবে যে সিসমিক জরিপ পরিচালনা করা হয়। তার মানে পাইপলাইন বাড়ানো হয়েছে। পাইপলাইন 2102 ছিল, সেখানে 3,657 করা হয়েছিল। তো আমি যেটুকু বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলা আমরা শুধুমাত্র পূর্বের সরকারই খারাপ ছিল বলে করতে হবে না, ওই সরকারের ভালোগুলো স্বীকার করলে হবে, জনগণ তখন এটাকে অ্যাকসেপ্ট করবে। যে ঠাকুর, সরকারি পদকে ঘিরে তৃণমূলের রাজনীতি এবং নিয়োগে দলীয় প্রভাবের অভিযোগ কিন্তু ইতিমধ্যেই শোনা গেছে। সেই জায়গা থেকে প্রশ্ন রাখতেই হয়, দল কি সরকারের ছায়ায় ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে কিনা? আমি তো কোথাও নিয়োগের কোনো ব্যবস্থাই দেখি নাই, কোথাও নিয়োগ হয় নাই। কয়েকটা কন্ট্রাক্ট সার্ভিস হচ্ছে, এটা নিয়ে বিতর্ক আছে। আমি যা বলি আপনাকে, আমলাতন্ত্রে নিয়োগে দলীয়করণ দেখেন, বেসামরিক আমলাতন্ত্রে 10% নিয়োগ দেওয়া যায়, 10% চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়। এখানে আইনের কোনো লঙ্ঘন হয়নি। নাম্বার 2 হচ্ছে, আপনি যেটা বলবেন, আপনার যে মূল কোয়েশ্চেনটা ছিল সেইটা হচ্ছে, যখন সরকারে দলের মূল লোকগুলি চলে যান তখন সরকার অনেক বেশি এনলাইটেন মনে হয়, বাইরে থেকে অনেক আলোকিত দেখা যায় এবং দল একটু ম্রিয়মান মনে হয় পরিস্থিতিটা। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আমি মনে করি হ্যাঁ, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল থেকে সরে যাচ্ছেন, রাষ্ট্রপতি হবেন, চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো একটা টিপস আছে আমার, সেটা হিস্ট্রিক্যাল, সেটা হচ্ছে জিয়াউর রহমান কোনো এমপি মন্ত্রীকে কোনো জেলা কমিটির প্রেসিডেন্ট, কোনো থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেতেন নাই। জিয়াউর রহমানের সময় কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো এমপি মন্ত্রী সাহেবকে হতে দেন নাই। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, হিসাবটা হলো যে এরশাদ যখন এসে প্রায় 140 জন এমপি নিয়ে গেল তার দলে, বিএনপির 237 থেকে। তো সেইখানে দেখা গেল যে এমপিরা যাওয়ায় দল ইনটেক্ট থেকে গেল জেলা উপজেলা লেভেলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার সামনে একটা ইনস্ট্যান্স আছে, একটা উদাহরণ আছে, তিনি জিয়াউর রহমানকে ফলো করতে পারেন, খালেদা জিয়াকে ফলো করতে পারেন। এই ক্ষেত্রে আমি মনে করি দল এবং সরকার দুটাকে একটা আলাদা অস্তিত্ব দিলে যে কোনো একটা বিপজ্জনক পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতিতে দল টিকে থাকে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।